বিল্ডিং এও ঠিক তাই। আমরা সব সময় আগে দেখার চেষ্টা করি যে ভেরিয়েশন আছে কিনা। ভেরিয়েশন থাকলে সেখানেই আমার সিলেকশনের প্রশ্ন। এবং এই ভেরিয়েশনটা তুমি তোমার লাইফে বিভিন্ন ভাবেই ব্যবহার করছো। হয়তোবা কখনো এটি নিয়ে ওইভাবে চিন্তা করো নাই। তুমি যখন কাপড় কিনতে যাও তখন দেখো যে তোমার পছন্দের কাপড়গুলো যেখানে বেশি ভেরিয়েশন আছে সেখানে তুমি যেতে চাও। যেখানে একই রকমের কাপড় সেখানে তুমি যেতে চাও না, কারণ সেখানে তোমার চয়েস করার মতো কোনো কিছু থাকে না। লাইফের সবটা জায়গাতেই কিন্তু এই যে চয়েসের প্রশ্ন তখনই আসে যদি সেখানে ভেরিয়েশন থাকে। ভেরিয়েশন থাকবে না, চয়েসের প্রশ্ন সেখানে থাকবে না যেখানে ভেরিয়েশন নাই। বোঝা গেছে? বোঝা গেছে? তোমরা একটু হ্যাঁ না বলিও, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কারণ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের একটু কথাটা শুনতে পারলে তাহলে আমার বুঝতে হবে যে আমি কি সঠিক পথে আছি নাকি সঠিক পথে নাই। আজকে যে ক্লাসটা আমরা করলাম সেখানে দুটো পদ্ধতি কথা আলোচনা করছি। একটি হচ্ছে মাস সিলেকশন, আরেকটি হলো তোমার পিওর লাইন সিলেকশন। এবং এখানে কোন ধরনের ভেরিয়েশন আমরা ব্যবহার করছি? আমরা কি ভেরিয়েশন ক্রিয়েট করে নিছি নাকি ন্যাচারালি গাছ পার্থক্য, মানে ন্যাচারালি এক্সিস্টিং যে ভেরিয়েশন আছে সেটাকে আমরা ব্যবহার করছি? হ্যাঁ, আমরা ন্যাচারালি যে এক্সিস্টিং ভেরিয়েশন আছে সেই এক্সিস্টিং ভেরিয়েশন থেকেই আমরা এখানে সেটাকে ব্যবহার করছি এবং সেখান থেকে সিলেকশন করছি। তাহলে আসলে মাস সিলেকশন বলো বা পিওর লাইন সিলেকশন বলো, এগুলি কঠিন কিছু না। তোমরা যে কেউই যদি এগ্রিকালচারের সাথে বা কৃষির সাথে যারা যুক্ত তারা যদি মনে করো তারা নিজেরাই এখান থেকে সিলেকশন করে ভ্যারাইটি ডেভেলপ করতে পারো এবং ভ্যারাইটি রেজিস্ট্রেশনও করতে পারো। মানে তোমার ক্রপগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে নোটিফাইড আর একটা নন নোটিফাইড ক্রপস। নন নোটিফাইড ক্রপসে খুব সহজেই তোমরা ভ্যারাইটিটা রেজিস্ট্রেশন করতে পারবা, তবে তোমাকে একটু ধৈর্য নিয়ে আগাতে হবে। সেই ধৈর্যটা তোমার থাকতে হবে। 2-3 বছর যদি তুমি কাজ করো তুমি খুব সহজেই ভ্যারাইটি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারো, যদি তোমাদের কারো ইচ্ছা থাকে। আজকে আরেকটা আমি শুরু করতে চাচ্ছি। পেডিগ্রি মেথড আমি দেখে তোমরা আপনি সমস্যা নেই।
এটা হচ্ছে যে পেডিগ্রি মেথডের একটা ডায়াগ্রামটা প্রথমে বোঝার চেষ্টা করো। যে প্রথমে আছে তোমার P1 and P2, অর্থাৎ দুইটা প্যারেন্ট আছে। দুইটা প্যারেন্ট মানে অর্থাৎ এগুলি ক্রসিং ব্লক, এগুলিকে আমরা ক্রস করব বা হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশন করার পরে জেনেটিক্সে যেমনটা দেখছো যে F1, F2, F3, F4, F5, F6 পর্যন্ত এইরকম জেনারেশন গুলো আমাদের ডেভেলপ করা। তাহলে এখানে দেখো যে P1 এবং P2 এগুলি হাইব্রিডাইজেশন করতেছে। তাহলে এর আগে যে কথাটা বলছিলাম যে মাস সিলেকশন এবং পিওর লাইন সিলেকশন, এখানে আমরা ন্যাচারাল এক্সিস্টিং ভেরিয়েশনটাকে ব্যবহার করছি। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে P1 এবং P2 হাইব্রিডাইজেশন করতেছে। হাইব্রিডাইজেশন কেন করতেছি? যে আমার এখানে ভেরিয়েশন যদি P1 একাই ব্যবহার করতাম অথবা P2 কে ব্যবহার করতাম, তার চেয়ে P1 এবং P2 হাইব্রিডাইজেশন করলে সেখানে ভেরিয়েশন বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। বেশি হবে। কারণ হচ্ছে যে P1 এবং P2 এর যে জিনগুলো আছে সেই জিনগুলোই তোমার F2 তে গিয়ে সেগ্রিগেশন হবে। সেগ্রিগেশন হলে সেখান থেকে আমরা অনেক রকমের ভেরিয়েশন পাবো। এই ভেরিয়েশনটাকে আমরা কাজে লাগাতে পারবো। তাহলে আগের যে দুটো পদ্ধতি ছিল মাস সিলেকশন এবং পিওর লাইন সিলেকশন, সেখানে আমরা এক্সিস্টিং ভেরিয়েশনকে কাজে লাগাইছি। এখানে আমরা ভেরিয়েশনটাকে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েটের পদ্ধতিটা কি? হাইব্রিডাইজেশন করে, ক্রসিং করে। ক্রসিং করার পরে এই যে P1 এবং P2 এর যে জিনগুলো একে অপরের সাথে যে মিশ্রিত হলো, সে সেগ্রিগেট করা শুরু করবে। এই সেগ্রিগেশন থেকে আমরা তখন আবার সিলেকশন করব আমাদের পছন্দ অনুযায়ী। বোঝা গেছে? এই হলো তোমার আগের দুটো পদ্ধতি থেকে এই পদ্ধতির ভিন্নতা। শুরুতে তোমার P1 এবং P2 এটি ক্রস করা হচ্ছে। F1 এর ক্ষেত্রে দেখো যে সেখানে 10 থেকে 30টা সিড স্পেস প্লান্টেড, অর্থাৎ একটু দূরে দূরে লাগানো হচ্ছে। ব্লকটাও দেখো যে ছোট, এটা এই ব্লকটাও দেখো যে ছোট। না স্যার। স্যার মাস্টার হবে। দুই রকমের আনসার পাইছি। দিতে হবে স্যার। এখানে হচ্ছে যে এখানে আসলে ভেরিয়েশন হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে যদি আমি একটা জিনের কথা চিন্তা করি, এইটা স্মল এ, তাহলে এর জিনোটাইপ কি হবে? এইরকম সবগুলো গাছের জিনোটাইপ F1 এ একই রকমের হবে। তাহলে একই রকমের যদি হয় তাহলে তাদের মধ্যে কি ভেরিয়েশন থাকবে জিনগত? না স্যার। জিনগত ভেরিয়েশন থাকবে না। সেই কারণেই F1 এ আমরা সিলেকশনটা করব না, এখানে অল্প কিছু সংখ্যক গাছগুলো করব। এখন এই যে বীজগুলো আছে এই বীজগুলোকে আমরা তখন F2 তে গ্রো করতেছি। গাছের সংখ্যা দেখো যে কত বেড়ে গেছে, 2000 থেকে 10,000। স্পেস প্লান্টেড কেন বলা হচ্ছে? অর্থাৎ দূরে দূরে গাছগুলোকে আমি জন্মাবো বা আমরা গ্রো করব। কারণ কি? কারণ প্রত্যেকটা গাছকেই আমি যাতে ভালোভাবে অবজার্ভ করতে পারি। চাষিরা বা গ্রোয়াররা বা উৎপাদকরা মাঠে যে রেটে
সিট ব্যবহার করে সেই রেটে আমরা এখানে দিব না। আমরা এমন একটা স্পেস দিব যেখানে একজন প্ল্যান বিডার মাঠের সারির মধ্যগুলো দিয়ে হাঁটতে পারেন, প্রত্যেকটা গাছকেই মোটামুটি ভালোভাবে অবজার্ভ করতে পারেন, সেই রকমের একটা স্পেস দিয়ে আমরা এই প্লটটা তৈরি করা হয়। মাঠের মধ্যে দেখবা যে কৃষকরা যেখানে খুব ঘন আকারে গাছ করে, কিন্তু রিসার্চের ক্ষেত্রে F2 জেনারেশনে যেখানে প্ল্যান্ট ব্রিডাররা গাছ সিলেকশন করতে চায় সেখানে কিন্তু একটু কারণ একটা মানুষ হাঁটা চলাফেরার জন্য স্পেস থাকে, মিনিমাম তোমার 50 সেন্টিমিটার সেখানে থাকতে হবে। 50 হলে হাঁটতে পারো, টুকু হলেও হাঁটতে পারো। 75 হলে ভালো, 75 1 মিটার এইভাবে হলে তুমি ভালোভাবে হাঁটতে পারবা, কিন্তু 50 হলে একটু হাঁটতে কষ্ট হয়। এটাকেই বলা হচ্ছে যে স্পেস প্ল্যান্টেড। এবং এটা দেখো যে গাছের সংখ্যা হচ্ছে 2000 থেকে 10,000। এখন ঠিক আগের মতো এখানে দেখো যে সারি আছে। সারি থাকার অর্থই হলো এখানে গাছগুলোকে আমরা সিলেকশন করব, সিলেক্টেড গাছের বীজগুলোকে আলাদা করে সংগ্রহ করব, সংগৃহীত গাছের বীজকে আলাদা করে সারিতে দেব। এখানে দেখো যে 2000 থেকে 10,000 গাছ আছে, সেখান থেকে কয়টা গাছ না হচ্ছে 100 থেকে 150টা গাছ, অর্থাৎ এইরকম 100 থেকে 150টি প্যাকেট তোমার থাকবে আলাদা আলাদা, একদম মার্কিং করা থাকবে, নাম্বার দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা গাছের বৈশিষ্ট্য তোমার লিখে রাখতে হবে, একদম নাম্বার দিয়ে লিখে রাখতে হয়। একটা খাতার মধ্যে নাম্বার দিয়ে প্রত্যেকটা গাছ, এই যে 100টা গাছ তুমি সিলেকশন করলা, 100টা প্যাকেট হলো, এবং নাম্বার দিয়ে তোমাকে এই বিবরণীটা লিখতে হবে, যে হাইট হলো, লম্বা, শীষ ছোট, তারপরে গ্রেইনটা চিকন বা মোটা, এরকম বিবরণী যতটুকু সম্ভব এখানে তোমাকে লিখে রাখতে হবে। এবং এটিকেই বলা হচ্ছে যে পেডিগ্রি রেকর্ড। এখন এই গাছগুলোকে, প্রত্যেকটা গাছের বীজকে আমরা আলাদা সারিতে সংগ্রহ গ্রো করা হয়। এখন এক একটা সারির মধ্যে একাধিক গাছ থাকবে, এই গাছগুলোকে আবার আমরা সংগ্রহ করব আর সিলেকশন করব। সিলেকশন করার পরে সেই সিলেক্টেড গাছের বীজগুলোকেও আবার পরবর্তী জেনারেশনে আমি গ্রো করব। এখানে দেখো যে এখানে সারিটা হলো একটা, এখানে সারি হলো একাধিক। এটিকে বলা হচ্ছে যে একাধিক যে সারিগুলো আছে এটিকে বলা হয় যে ফ্যামিলি, মাল্টি রো প্লট বা ফ্যামিলিও বলা হয়। অর্থাৎ একটা গাছের যে বীজগুলো আছে সেই বীজটাকেই, একটা গাছের যে বীজ আছে সেই বীজটাকেই তোমার একাধিক সারিতে লাগানো, অর্থাৎ গাছের সংখ্যাও বেশি থাকে এবং সেখানে আমরা আরেকটু ভালোভাবে মনিটর করার চেষ্টা করি যে আমাদের যে সিলেক্টেড যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলো কি রকম পারফর্ম করে, সেটিকে একটু ভালোভাবে বোঝার জন্য এই ফ্যামিলি আকারে গাছগুলোকে, মাল্টি রো আকারে গাছগুলোকে গ্রো করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছ যে F6 পর্যন্ত এই সিলেকশন প্রক্রিয়াটা তোমার চলতে থাকে, তারপরেও চলে। F6 এর পরে দেখো F6 এর পরে F7, সেখানে প্রিলিমিনারি ট্রায়াল দেওয়া হচ্ছে। 8 থেকে 10 পর্যন্ত মাল্টি লোকেশন ট্রায়াল দেওয়া হচ্ছে। এই যে F7 এ তোমার প্রিলিমিনারি ট্রায়াল দেওয়া হয়।
F8 থেকে 10 পর্যন্ত মিনিমাম 3 বছর RYT করা হচ্ছে, রেপ্লিকেটেড রিল ট্রায়াল, এবং সেখান থেকে ভালো যে শাড়িটা আছে সেই শাড়িটা সিটগুলোকে এখানে গ্রো করা হয়। আমি একটু ব্রেক নিতে যাচ্ছি, নাকি আজকে এখানে শেষ করব? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, স্যার ব্রেক নিয়ে আরেকটু পরে দিতে পারেন। আচ্ছা, আমি একটু ব্রেক নিতে যাচ্ছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তো একটু পানি খেতে হবে। অনেক গ্রো করে এই গ্রহকৃত গাছ থেকে তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সিলেক্টটা আমরা সেশন থেকে শুরু করি। প্রশ্ন বোঝা গেছে? স্যার F2 থেকে। এটা অনেক সময় তো আমাদের চাকরির পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আসে যে ফার্স্ট সেগ্রিগেটিং জেনারেশন কোনটা, তার হাইব্রিডাইজেশন কোন জেনারেশন থেকে সেগ্রিগেটিং জেনারেশন হচ্ছে F2, এবং এই ফার্স্ট সেগ্রিগেটিং জেনারেশন থেকেই সিলেকশনটা শুরু হয়। এটা কোন ক্ষেত্রে? আমরা যখন হাইব্রিডাইজেশন করি বা ক্রসিং করি সেই সমস্ত ক্ষেত্রে। আর যদি হাইব্রিডাইজেশন না করি, এক্সিস্টিং ভেরিয়েশন যেখানে আছে সেই এক্সিস্টিং ভেরিয়েশন গুলো গুলোতে আমরা প্রথম জেনারেশন থেকেই সিলেকশনটা শুরু করি, এবং এই পদ্ধতির নাম হচ্ছে যে পেডিগ্রি মেথড। কেন এটা পেডিগ্রি মেথড? কারণ হচ্ছে যেহেতু জেনারেশনে যে গাছগুলো সিলেকশন করা হয় সেই গাছগুলো, সিলেক্টেড গাছগুলোর বিবরণ একটা রেকর্ডের মধ্যে বা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। এই লিপিবদ্ধ রেকর্ডগুলো F2, F3, F4 এইভাবে লিপিবদ্ধ করে রাখা হয়, কারণ আমরা ট্রেন্ডটা বুঝতে চাই যে যে গাছটা F2 তে লম্বা ছিল F3 তে গিয়ে সেই গাছ থেকে লম্বাই আছে, নাকি ইন্টারমিডিয়েট হাইটের হয়ে গেছে, নাকি ছোট হয়ে গেছে। এই বৈশিষ্ট্যগুলো, ট্রেন্ডগুলো লক্ষ্য করার জন্য এই রেকর্ডটা রাখা। এই জন্যই এটিকে বলা হচ্ছে পেডিগ্রি রেকর্ড। তোমরা ভারতের APJ আব্দুল কালাম নাম শুনে থাকবা। ওনার নামের মধ্যে তার পূর্বপুরুষদের নামও যুক্ত করা আছে। APJ আমি যতটুকু জানি আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। আবুল পাকির তার হলো দাদার নামের অংশ, জয়নুল আবেদিন হলো তার বাবার নামের অংশ, এবং তার নিজের নাম হলো আব্দুল কালাম। এগুলিও কিন্তু এক সময় এই বংশের ধারাবাহিকতাটাকে একটা নির্দেশ করে। উনি সাউথের লোক ছিলেন, এবং আরব দেশেও ঠিক একইভাবে এই নামগুলোকে, অর্থাৎ পূর্বপুরুষদের
নামকে নিজের নামের সঙ্গে বা একটু কষ্টসাধ্য কাজ। এই যে এখানে দেখো যে পেডিগ্রি নাম্বার দেওয়া আছে 79 11 7, অর্থাৎ 79 হচ্ছে ইয়ার, অর্থাৎ 79 সালে এই ক্রসটা করা হয়েছে এবং এই ক্রসটার নাম্বার হচ্ছে 11। 7টা কি ড্যাশ দিয়ে 7 লেখা হয়েছে। progeny in the 7th row in the F3 plot। F3 যে প্লটটা আছে সেই প্লটের 7 নাম্বার রো, অর্থাৎ এখানে যে প্লট গুলো আছে এই যে দেখো এখানে যে প্লটটা আছে এই প্লটটাতে যদি তুমি নাম্বারিং করতে চাও 1 2 3, এখানে দেখা যাবে যে এই যে 7 নাম্বার প্লট, এই যে F3 প্লটে, সেটাকে ওইখান থেকে যে যে গাছগুলোকে পাওয়া যাচ্ছে সেই গাছের বিবরণীটা ওইখানেও লেখা আছে। অর্থাৎ এই যে এখান থেকে যে প্রোজেনিটা সিলেকশন করা হচ্ছে, এখানে যে প্রোজেনিটা সিলেকশন করা হলো এই সিলেক্টেড প্রোজেনিটা এই জায়গাতে আছে। progeny in the 7th row in the F3 plot। তারপরে দেখো যে 7 এর পরে আবার 4 আছে, অর্থাৎ 7 নাম্বার থেকে 7 নাম্বার রো থেকে এই যে 7th row in the F3 plot, সেখান থেকে আবার 4 নাম্বার, ওইখান থেকে 4 নাম্বার গাছ সিলেকশন করা হয়েছে, সেটা আবার পরবর্তীতে F4 প্লটে লাগানো হচ্ছে। অর্থাৎ এখানে যে 7 নাম্বার ছিল, এখানে যে 7 নাম্বার ছিল 7 এর মধ্যে এখানে তোমার 4 নাম্বার একটা গাছ সিলেকশন করা হয়েছে, এটা আছে এখানে F4 এ 4 নাম্বার আসছে। অর্থাৎ এই নাম্বারগুলো দেখে আমরা বুঝতে পারি যে প্লটের কোন কোন জায়গাগুলোতে এই গাছগুলো ছিল, বা এই যে এই নাম্বার থেকে এখানে F6 আছে, F6 এর এই গাছটা কোথা থেকে আসছে, তার পূর্বপুরুষরা কারা, সেটা এই নাম্বার ট্র্যাক করে করে আমরা বুঝতে পারি যে এখানে এই গাছটা ছিল যে খাটো, এটা আসলে তার পূর্বপুরুষগুলো কি খাটোই ছিল নাকি লম্বা ছিল। এটা এই বিবরণগুলিতে ওই যে ডেসক্রিপশনের মধ্যে এর এগেইনস্টে যে ডেসক্রিপশন গুলো থাকবে সেটা ওই রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পারি। স্যার 11 দিয়ে কি বললেন? 11 হচ্ছে যে 79 হলো ওই বছরের ক্রস, এখন হলো যে 24, এটা হলো যে 24। এ বছরে যদি তুমি ক্রস করো তুমি দিবা 24, আর একই বছরে তুমি ক্রস করছো, একটা তো আর ক্রস করা হয় না, ধরো যে 10টা ক্রস করছো 01, অর্থাৎ ক্রস নাম্বার থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা
এই ক্রস নাম্বার ওইগুলো আলাদা আলাদা প্লটে থাকে, এটিকেই নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে না? না, জি স্যার। ক্রস গুলোকে একাধিক প্যারেন্ট থাকে, একটা দুইটা প্যারেন্ট নিয়ে তো আসলে কাজ করা হয় না, একাধিক প্যারেন্ট থাকে, একাধিক প্যারেন্টের মধ্যে ক্রস করা হয়, সেই ক্রসটারও একটা নাম্বার থাকে, এটা হলো সেই নাম্বারটা ক্রসের। আর 14 আর 3 এটা হলো যে প্লটে তার অবস্থান কত নাম্বার রোতে আছে সেটা ওই প্লটের মধ্যে। আবার এটাকে অন্য আরেকটা প্ল্যান নাম্বার হিসাবেও এটাকে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো যে প্ল্যান নাম্বার 7 সিলেক্টেড ইন F2, F2তে যে গাছগুলোকে সিলেকশন করতেছে, এই যে 100 থেকে 150টা গাছ তুমি সিলেকশন করছো, এখন এখানে 1 থেকে 100 নাম্বার দিবা। 100টা গাছ যদি সিলেকশন করো 1 থেকে 100টা নাম্বার দিবা। 100টা নাম্বার 100টা যদি হয় তাহলে F3তে তাহলে 100টা লাইন হবে এরকম। এখন 10 নাম্বার যে প্ল্যানটা আছে এখানে 10 নাম্বার লাইনে আসবে, আবার এখান থেকে যেটা আসবে সেটা পরবর্তীতে সেই নাম্বার অনুযায়ী ট্র্যাক করা যাবে, সেটাই এখানে করা হয়েছে। এই যে এখানে দেখো যে F6 গিয়ে দেখো যে 7428, এই যে 7 নাম্বার প্ল্যান্ট F2তে করা হয়েছে। 7 নাম্বার থেকে তার যে প্রোজেনি সেটা 4 নাম্বার প্ল্যান্ট সিলেকশন করা হয়েছে। F4 গিয়ে 2 নাম্বার প্ল্যান্ট সিলেকশন করা হয়েছে এবং F5 গিয়ে 8 নাম্বার প্ল্যান্ট সিলেকশন করা হয়েছে। অর্থাৎ এই যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারগুলো দিয়ে আমি তার প্যারেন্টকে ট্র্যাক করতে পারবো এবং তার এগেইনস্টে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো ডাটাবেসগুলো আমি এগুলি যাচাই বাছাই করতে পারবো। এই যে তোমার এনআইডি এখন যে আছে, এনআইডি তোমাদের এনআইডি গুলো দিয়ে এখন তোমাদের প্যারেন্টসদের ভেরিফিকেশন করা যাচ্ছে, তারপরে তোমার যে গ্র্যান্ড প্যারেন্ট সেগুলিও ভেরিফাই করা যাচ্ছে যে তুমি তোমার দাদা দাদি বা নানা নানি কারা ছিল সেগুলিও কিন্তু ওই নাম্বারটা দিয়ে চেক করা যাচ্ছে। এই নাম্বারিংটা আসলে ওইটাকেই ট্র্যাক করা যে তোমার অ্যানসেস্টর কারা বা অ্যানসেস্টর কারা, এটি করা হয় যে মূলত করা হচ্ছে যে ওই ট্রেডটাকে ট্র্যাক করার জন্যই এই কাজগুলো করা হয়। এক বা একাধিক ট্রেডটাকে করা হচ্ছে যে কি কারণে এই পরিবর্তনগুলো হচ্ছে, এটি কি আন্ডার সেগ্রিগেশনে আছে নাকি এটি স্টেবল হয়েছে সেগুলিও বোঝার জন্য এটা করা হয়। তবে এই রেকর্ডগুলো রাখা খুব কষ্টসাধ্য, কারণ ফিল্ডে কাজ করে এসে এগুলি রেকর্ড রাখতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই পদ্ধতির সুবিধা হলো কি, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে প্ল্যান্ট ব্রিডার তার স্কিল দেখানোর সুযোগ পায়। অর্থাৎ তুমি যে সিলেকশন করতেছ, সিলেকশন করার পরে সেখান থেকে যদি ভ্যারাইটি ভালো হয় তাহলে বোঝা যাবে যে তুমি একজন ভালো প্ল্যান্ট ব্রিডার, তোমার স্কিল ভালো, তোমার নেক ভালো। কারণ F2 F3তে গাছগুলো সিলেকশন করা এটা আসলে খুব টাফ জিনিস, কারণ তুমি যেটা ভবিষ্যতে দেখতে চাও সেটা তোমাকে F2 3 থেকেই বুঝতে হবে যে ওই প্ল্যান্টগুলোর পোটেনশিয়ালিটি কিরকম, এটা 8-10 বছর পরে এটা ভ্যারাইটি হওয়ার মতো কিনা, এর মধ্যে ওই পোটেনশিয়ালিটি আছে কিনা। কারণ এখানে হাজারো সেগ্রিগেশন হবে, সেগ্রিগেশন হলে
যে বৈশিষ্ট্য তুমি F2 তে দেখছো সেই বৈশিষ্ট্য তোমার F11 F12 এ নাও থাকতে পারে। এটা হলো মূল বিষয়। পেডিগ্রি মেথডের এই যে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সেখানে প্ল্যান্ট বিডার তার পারফরমেন্স শো করার সুযোগ পায়। এটা হলো একটা বড় অ্যাডভান্টেজ। আজকে এই পর্যন্ত থাকুক। আমার কথা শোনা জি যায়? স্যার। জি স্যার। আজকে এই পর্যন্ত থাকুক। কালকে টাইমটা হবে তোমার, আমি লিংক দিয়ে দিব। কালকের টাইমটা হবে 8:30 অথবা 9টা, কারণ কালকে আমার অফিস থেকে আস্তে আস্তে 5:30 বাজবে। 5:30 বাজলে আমাকে একটু বিশ্রাম নিয়ে আবার পরে আমাদের এই ক্লাসটা নিতে হবে, যার কারণে একটু লেট হবে। 8:30 অথবা 9টা এর মাঝামাঝি চেষ্টা করবো যে 8:30টায় শুরু করতে। এখন আজকে যেটুকু পড়ালাম সেটা একটু যদি সাম আপ করি, আমরা আজকে উইদাউট হাইব্রিডাইজেশনের দুটো মেথড দেখলাম, মাস সিলেকশন এবং পিওর লাইন সিলেকশন, এবং উইথ হাইব্রিডাইজেশন একটা মেথড দেখলাম, সেটি হচ্ছে পেডিগ্রি মেথড। এবং এই মেথডগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি যে সিলেকশন করতে গেলে অবশ্যই সেখানে ভেরিয়েশন থাকতে হবে। ভেরিয়েশন ছাড়া সিলেকশন ইফেক্টিভ হবে না। তো তোমাদের যদি প্রশ্ন থাকে আজকের এই ক্লাসটা নিয়ে, অথবা রিলিভেন্ট কোনো সাজেশন থাকে ক্লাসগুলো নিয়ে বা টাইম টেবিল নিয়ে, তোমরা বলতে পারো। আরেকটা জিনিস, আমি যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছি এটা তোমরা বুঝতে পারো কিনা বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা এখানে ইমপ্রুভ করার কোনো সুযোগ আছে কিনা। স্যার বোঝা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে।